ডাক্তার হাঁটছিলেন বেশ একটু জোরে জোরে। মনের মধ্যে উত্তাপ যেন ঘুরপাক খাচ্ছে। ওষুধ ঠিক হয়ে গিয়েছে। সে ওষুধ তিনি নিজে তৈরি করে দেবেন। এ দেশেরই সুলভ কয়েকটা জিনিস দিয়ে তৈরি মুষ্টিযোগ। সে কিন্তু ওদের বলবেন না, সংসারে যা সুলভ তার উপর মানুষের আস্থা হয় না। তাছাড়া এ বলেও দেবেন না, কখনোই বলবেন না। এবং একদিনে এই হিক্কা থামিয়ে দিয়ে ওদের দেখিয়ে দেবেন কি বিচিত্র চিকিৎসা ও ওষুধ তার আছে। পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ালেন। সেতাবকে একবার দেখে গেলে হতো, তাহলে কিন্তু ফিরতে হয়। অন্যমনস্কভাবে পথ হাঁটতে হাঁটতে সেতাবের বাড়ির গলিটা ফেলে এসেছেন। থাক, বুড়োর জ্বর আজ নিশ্চয়ই ছেড়ে গিয়েছে। একলাই বোধ হয় ছকের ওপর দাবার গুটি সাজিয়ে বসে আছে। কাল সকালে বরং দেখে যাবেন। এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই ওষুধটা তৈরি করে দিতে হবে। জীবন মশাই না কে গো? ওগো জীবন মশাই! পাশের গলি থেকে মেইলি গলায় কে ডাকলে, শোনো গো, দাঁড়াও। দাঁড়ালেন জীবন মশাই। গলির ভেতর থেকে বেরিয়ে এলেন এক প্রৌঢ়া বিধবা, নবগ্রামের নিশি ঠাকরুন, বিখ্যাত নিশি ঠাকরুন। গ্রামের একালের মেয়েরা আড়ালে আবডালে নিশি ঠাকরুনকে বলে মিসেস শেরিফ অব নবগ্রাম। গ্রামের মধ্যে অসীম প্রতাপ নিশি ঠাকরুনের। নিশি ঠাকরুন এসেই প্রশ্ন করল, বলি হ্যাঁ গো, একে মানে রতনবাবুর ছেলেকে দেখে এলে? কেমন দেখলে বলো তো? জীবনমশাই প্রমাদ গুনলেন। কণ্ঠস্বর শুনে তিনি নিশি ঠাকরুনকে অনুমান করতে পারেননি, কিন্তু অনুমান করা উচিত ছিল। কারণ এই গলিতে এমনভাবে আধিপত্য খাটানো কণ্ঠস্বরে আর কে ডাকবে? নিশি ঠাকরুন এই গলিতে নিজের দাওয়ার ওপর বসে থাকে এবং যাকে দরকার তাকেই ডেকে তার প্রয়োজনীয় সংবাদটি সংগ্রহ করে। জীবন ডাক্তার সংক্ষেপে বললেন, অসুখ কঠিন বটে, তবে হাল ছাড়ার মতো নয়। আমি যাই নিশি, ওষুধ দিতে হবে। আহ, তবু যদি মশাই তোমার গোড়া থাকতো, দাঁড়াও না। ওষুধ দিতে হবে নিশি। তা তো বুঝেছি, সঙ্গে লোকও দেখেছি। ওরে লোকটা, তুই এগিয়ে চল, ডাক্তার যাচ্ছে। আমার মামাতো ভাইয়ের মেয়েটা বড় ভুগছে, পেটের ব্যামো কিছুতেই সারছে না। একবার দেখে যাও মশাই। এই সব হালের ডাক্তারদের পাল্লায় পড়ে এক কাঁড়ি টাকা খরচ করলাম, কিছুতেই কিছু হলো না। তা তুমি তো আর এ গা মারাও না, একেবারে আমাদিকে ছেড়েছ। বলি অনিহার, শুনছিস? ডাকতে হবে না, চলো দেখেই আসি। ওরে দাঁড়া, তুই 5 মিনিট। বাড়ির মধ্যে ঢুকেই নিশি প্রায় পথরোধ করে দাঁড়িয়ে বলল, ঠিক করে বলো দেখি মশাই, রতন মাস্টারের ছেলে বাঁচবে না মরবে? অবাক হলেন না জীবন মশাই। নিশি ঠাকরুনের স্বভাবই এই, পৃথিবীর গোপন কথাগুলি ওর জানা চাই। জেনে ক্ষান্ত হবে না, প্রচার করে তবে তৃপ্ত হবে। গম্ভীর কণ্ঠে জীবন মশাই বললেন, আমি তোমাকে লুকিয়ে কথা বলিনি নিশি, নারীতে কিছু বুঝতে পারিনি। না পারোনি তুমি জীবন মশাই, তুমি বুঝতে পারোনি তা হয়? লোকে বলে জীবন মশাই রোগীর নাড়ি ধরলে মৃত্যুরোগ মরণ পারে চুটকি বাজিয়ে সাড়া দেয়। লুকোচ্ছ তুমি? এবার ডাক্তার ভ্রুকুটি করে উঠলেন। নিশি এতে নিরস্ত হল
কিন্তু ভয় পেলে না, বললে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওই হয়েছে। এখন ওলো, ও নিহার, বলি যাস কোথায় লা? কি পিসি? নিহার এতক্ষণে উত্তর দিলে ঘরের ভেতর থেকে। একটুখানি দরজা খুলে উকি মারলে মেয়েটি। সঙ্গে সঙ্গে আচারের গন্ধ পেলেন জীবনমশাই। মেয়েটি ঘরের মধ্যে লুকিয়ে আচার খাচ্ছিল। আমাশায় পেটের অসুখের ওটা একটা উপসর্গ। রোগটা দুঃসাধ্য হয়ে উঠেছে, নইলে অনিষ্টকারক বস্তুতে রুচি কেন? মেয়েটি বেরিয়ে এলো। শীর্ণ কঙ্কালসার, বাসি অতসী ফুলের মতো দেহবর্ণ একটি কিশোরী, মাথায় সিঁদুর। বয়সে কিশোর হলেও সন্তানের জননী হয়েছে। জীবনমশাই চমকে উঠলেন। সর্বাঙ্গে যেন কার ছায়া পড়েছে। নিশি ঠাকুরুন বললে, গর্ভসূতিকা হয়েছে, 2টি সন্তান, সব ভেসে যাবে মশাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেঁদে ফেললে নিশি। 2টি সন্তান? কত বয়স? 14? 2টি সন্তান? ডাক্তার সবিস্ময়ে প্রশ্ন করলে। চোখ মুছে মুহূর্তে সহজ হয়ে নিশি বললে, পূর্ণ 12তে প্রথম সন্তান হয়েছে। ন্যাকটা নেকটি বিয়েন, 14 বছরে কোলেরটি। চাঁদের মতো ছেলে মশাই, কি বলবো তোমাকে, চোখ জুড়িয়ে যায়। চাঁদ নয়, যম মাকে খেতে এসেছে। বাপের মূর্তিমান অসংযম। সমস্ত অন্তরটা তিক্ত হয়ে উঠেছিল জীবন ডাক্তারের। এই সব অনাচারী সাজা হয় না? পরক্ষণেই দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার। বাবা বলতেন, রোগী যখন দেখবে বাবা, তখন কোনো কারণে তার ওপর ক্রোধ বা ঘৃণা করো না, করতে নাই। তিনি বলতেন, মানুষের হাত কি বাবা, মানুষ তো ক্রীড়নক। তার অ্যালোপ্যাথিক শাস্ত্রে গুরু রঙ্গলাল ডাক্তার বলতেন, মানুষ বড় অসহায়। তার অন্তরে পশুর কাম, ক্রোধ, লোভ, অথচ পশুর দেহের সহন শক্তি তার নাই। ওদের ওপর রাগ করো না। করতে পারো, অধিকার অবশ্যই তোমার আছে, কিন্তু তাহলে চিকিৎসাবৃত্তি নিতে পারো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাক্তার বললেন, এতদিন কি করছিলে নিশি? এই এটা সেটা, তাছাড়া সুতিকা তো হয় মশাই। এমন হবে কি করে জানবো বলো? তারপর এই দিন কতক হালের ডাক্তারদের দেখলাম, ওরা আবার নানান কথা বলে। এই লম্বা খুরচের ফর্দ, সে আমি কোথায় পাবো? বলেই থেমে গেলেন ডাক্তার। নিশির কথা তখনও ফুরোয়নি। বাইবের কবজ, দেবতার ওষুধ, অনেক করেছি। তা বুঝতে পেরেছেন ডাক্তার। গলায় বুঝি এক বোঝা মাদুলি, হাতে ন্যাকড়ায় বাঁধা জড়ি পুষ্প। কিন্তু কি করবেন ডাক্তারি, বা কি করবেন? আছে একমাত্র ওষুধ, কবিরাজি সুতিকা ভরণ। পারবে জল বারণ খাওয়াতে? পারবে নিশি? জল বারণ? নিশি চমকে উঠল। কি বলছো মশাই? হ্যাঁ, জল বারণ। দেখি আর একবার হাতখানি খুকি। মরণ রোগাক্লিষ্টা খুকি মুখে কাপড় দিয়ে হাসে। 2 সন্তানের জননী সে। সে নাকি খুকি? ডাক্তারও হাসেন, সঙ্গে সঙ্গে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। একমাত্র উপায় বিষ,
বিষম রোগের বিশজ ঔষধ। নারীতে পদধ্বনি শুনেছেন তিনি। নিশি মিথ্যা বলেনি। মরণের পারে এদেশের মেয়েদের মতো চুটকি থাকলে তার ঝুমঝুম বাজনাও শুনতে পেতেন ডাক্তার। লোকে বলতো, কেমন বাপ, কেমন শিক্ষা দেখতে হবে। বাপ ছিলেন গুরু। তিনি ছিলেন এই নারী পরীক্ষা বিদ্যার প্রায় সিদ্ধ পুরুষ। দীক্ষার দিন ব্যাকরণ পাঠ আরম্ভের পর যেদিন হাতে কলমে নারী পরীক্ষা বিদ্যায় শিক্ষা নিয়েছিলেন, সেদিনটিও ছিল অতি শুভ দিন। বৈশাখী অক্ষয় তৃতীয়া। এই বৃদ্ধ বয়সেও সেদিনের কথাগুলিকে মনে হচ্ছে যেন কালকের কথা। স্পষ্ট মনে পড়ছে সব। পথ চলতে চলতে মশাই ভাবছিলেন কথাগুলি। হিক্কার ওষুধ তৈরি করে ওষুধ খাওয়ার প্রণালী পালনের নিয়ম কাগজে লিখে রতনবাবুর লোকের হাতে দিয়ে জীবনমশাই আয়ুর্বেদ ভবনের দাওয়ার ওপর বসে দীর্ঘশ্বাস ফেললেন। নিশি ঠাকরুনের কথা কয়টি আবার মনে পড়ল। চাকর ইন্দির এসে হুঁকোটি বাড়িয়ে দিয়ে দাঁড়ালো। ডাক্তার তার মুখের দিকে তাকালেন। ভাবছিলেন রতনবাবুর ছেলে বিপিনের হিক্কার কথা। বোধ করি কাল ভোর নাগাদ হিক্কার উপশম হবে, কমে আসবেই। কি বলবে প্রদ্যোৎ ডাক্তার? তামাক খান। আর মা বললেন, চায়ের জল ফুটছে। অর্থাৎ বাড়ির ভেতর যাবার জন্য আতর্বু বলে পাঠিয়েছেন। হুঁকোটি হাতে নিয়ে ডাক্তার বললেন, চা বরং তুই নিয়ে আয়, এখন আর উঠতে পারছি না। এই খোলাতে বসে থাকবেন? আকাশে মেঘ খুঁজছে, বৃষ্টি নামবে কখন। আকাশের দিকে চাইলেন ডাক্তার। শ্রাবণের আকাশে এক স্তর ফিকে মেঘের নিচে পুঞ্জ পুঞ্জ মেঘ ঘুরছে। এক যাচ্ছে, এক আসছে। গতি দেখে ডাক্তারের মনে হলো বৃষ্টি আসবে না। বললেন, বেশ আছি, বৃষ্টি আসবে না। তবু দাঁড়িয়ে রইল ইন্দির। ডাক্তারের মনে পড়ল বাজারের খরচ চাইছে ইন্দির। নিয়ম হলো ডাক্তার কল থেকে ফিরে টাকাগুলি আদর বউয়ের হাতে দিয়ে থাকেন। আজকাল ডাক্তার ব্যবসা প্রায় ছেড়েছেন। এককালে 20, 25, 30 টাকা দৈনিক পকেটে নিয়ে ফিরতেন। এখন কোনো দিন 4 টাকা, কোনো দিন 6, কোনো দিন বা 2 টাকা। এক একদিন কল আসে না। আবার বেশি দূরে কল, যাতে টাকা বেশি, তাতে ডাক্তার নিজেই যান না। আজ ডাক্তার আতর বউকে টাকা দেননি। পরাণ শেখের বাড়ি থেকে ফিরে খাওয়া দাওয়ার পরই আতর বউয়ের সঙ্গে কলহ বেঁধেছিল। তারপর কিশোর এসে ডেকে নিয়ে গেল রতনবাবুর বাড়ি। ডাক্তার ইতিমধ্যেই জামা খুলে খালি গা করে বসেছিলেন। জামাটি ইন্দিরের হাতে তুলে দিলেন। বললেন, পকেটে টাকা আছে, দেখ। 4 টাকা? দিগে আতর বউকে, আমাকে আর বিরক্ত করিস নে। আর দুটো কলকে সেজে রেখে যায়। যা, তাই যা। তুই বড় বেশি বকিস। আকাশের দিকে চেয়ে কথা বলছিলেন ডাক্তার। দেখছিলেন আকাশের মেঘ। ইন্দিরের কথার দিকে ছিল কান, মুখে তার জবাবও দিচ্ছিলেন, কিন্তু মনের মধ্যে ঘুরছিল বিপিনের হিক্কার কথা, প্রদ্যোতের কথা, নিশির কথা। লোকে বলে জীবন মশাই নারী ধরলে মরণ পায়ের চুটকি বাজিয়ে সাড়া দেয়। কেমন বাপ, কেমন শিক্ষা। সেদিন ছিল বৈশাখের অক্ষয় তৃতীয়া। পুত্রের দীক্ষার জন্য এই প্রথম শুভ দিনটিই নির্বাচন করেছিলেন জগৎ মশাই। একান্তে
নির্জন ঘরে পুত্রকে কাছে বসিয়ে তিনি যেন তার চৈতন্যকে প্রবুদ্ধ করতে চেয়েছিলেন সেদিন। বাড়িতে বলে রেখেছিলেন যেন কেউ তাদের না ডাকে, কোনো বিঘ্ন সৃষ্টি না করে। জীবন অল্প স্বল্প নারী দেখতে জানতেন। চিকিৎসকের বাড়ির ছেলে বাল্যকালে খেলার ছলে খেলাঘরে বৈদ্য সেজে বসে সঙ্গী সাথীদের হাত দেখতেন, কাদা মাটি ধুলো কাগজে মুড়ে ওষুধ দিতেন। জীবনের মা পর্যন্ত নারী দেখতে জানতেন। সেদিন বাপ তাকে প্রথম পাঠ দিয়ে নারীতত্ত্ব বুঝিয়ে মৃত্যুর কাহিনী বলে আয়ুর্বেদ ভবনে যেসব রোগীরা এসেছিল তাদের কয়েকজনের নারী নিজে পরীক্ষা করে ছেলেকে বলেছিলেন, দেখো এর নারী দেখো। রোগীকে ওষুধের ব্যবস্থাপত্র দিয়ে অন্যদিকে যেদিকে ওষুধ পাওয়ার ব্যবস্থা সেই দিকে পাঠিয়ে দিয়ে জীবনকে রোগীর নারীর বৈশিষ্ট্য বুঝিয়ে দিয়েছিলেন। এই ছিল জগৎমশাইয়ের শিক্ষার ধারা। আয়ুর্বেদ ভবনের কাজ শেষ করে ছেলেকে সঙ্গে নিয়ে কয়েকটি রোগীকে রোগীর বাড়িতে গিয়ে দেখে বাড়ি ফেরার পথে বলেছিলেন, বাবা, যে চিকিৎসক নারী বিজ্ঞানী সিদ্ধিলাভ করতে পারে তার সঙ্গে মৃত্যুকে সন্ধি করতে হয়। মৃত্যুর যেখানে অধিকার সেখানে মৃত্যু বলে, আমার পথ ছেড়ে দাও, এ আমার অধিকার। আর যেখানে তার অধিকার নাই সেখানে ভুলক্রমে উকি মারলে চিকিৎসক বলেন, দেরি, এখনো সময় হয় নাই, এক্ষেত্রে তোমাকে স্বস্থানে ফিরতে হবে। কারণ এমন চিকিৎসকের রোগ নির্ণয়েরও ভ্রান্তি ঘটে না, ঔষধ নির্বাচনেও ভুল হয় না। মৃত্যু যেমন অমোঘ, পঞ্চম বেদ আয়ুর্বেদের স্রষ্টা ব্রহ্মার সৃষ্টি, ভেষজ এবং ঔষধি শক্তিও তেমনই অব্যর্থ। যে ব্রহ্মার ভ্রুকুটি কুটিল দৃষ্টি থেকে সৃষ্টি হল মৃত্যুর, সেই ব্রহ্মারই প্রসন্ন দৃষ্টি থেকে সৃষ্টি হয়েছে ভেষজের। ব্রহ্মা এই শাস্ত্র দিয়েছিলেন দক্ষ প্রজাপতিকে। দক্ষের কাছ থেকে এই শাস্ত্র পেয়েছিলেন অশ্বিনী কুমারেরা। তাদের কাছ থেকে পেলেন ইন্দ্র। ইন্দ্র দিলেন ভরদ্বাজ আর দেবদাস ধন্বন্তরীকে। এইখানে আয়ুর্বেদ দুভাগে ভাগ হয়েছে। ধন্বন্তরী শৈল চিকিৎসার ভাগ পেয়েছিলেন, তারপর পুনর্বসু এবং আত্রেয়, তারপর অগ্নিবেশ। আচার্য অগ্নিবেশ রচনা করেছিলেন অগ্নিবেশ সংহিতা। এই সংহিতা থেকেই চরক সংহিতার সৃষ্টি। পঞ্চনদ প্রদেশের মনীষী চরক এই সংহিতাকে নতুন করে সংস্কার করেছিলেন। চরক ছিলেন চিরজীবী, কথা বলতে বলতেই পথ চলছিলেন পিতাপুত্রে, চলেছিলেন গ্রামান্তরে। জগৎমশাই সচরাচর গাড়ি পালকি ব্যবহার করতেন না। বেশি দূর হলে তবে গরুর গাড়ি এবং তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন হলে তবে ডুলিতে চাপতেন। সেদিন ছেলেকে দেখিয়েছিলেন ঠিক আজকের ওই নিশির ভাইজির মতো একটি রোগিণীকে। ঠিক এমনি কিশোরী মেয়ে, বড়জোর 16 বছর বয়স। সে আবার 2 সন্তানের পর তৃতীয়বার সন্তান সম্ভবা ছিল। সেদিন ফিরবার পথে জগৎমশাই বলেছিলেন, নির্দিষ্ট আয়ুর কথা শাস্ত্রে আছে, কিন্তু কর্মফলে সে আয়ুরও হ্রাস বৃদ্ধি আছে। ব্যভিচার করে মৃত্যুকে নিয়ন্ত্রণ করে আনে মানুষ, এসব ক্ষেত্রে তাই। অথচ চুপ করে গিয়েছিলেন জগৎমশাই। বোধহয় সংশয় উপস্থিত হয়েছিল নিজের মনে। একটু চুপ করে থেকে বলেছিলেন, এক এক সময়
শাস্ত্রবাক্যে সংশয় জাগে। জীবন, আমাদের শাস্ত্রে বলে স্বামীর পাপের ভাগ স্ত্রী গ্রহণ করে না, কিন্তু এক্ষেত্রে কি বলবো? এক্ষেত্রে স্বামীর অমিতাচারের ফল ভোগ করছে মেয়েটা, সেই হেতুতেই ওকে যেতে হবে অকালে। আবার খানিকটা চুপ করে থেকে বলেছিলেন, হয়তোবা প্রাক্তন জন্মান্তরের কর্মফল ওই মেয়েটার, তার ফলেই স্বল্পায়ু হয়ে জন্মেছিল। তাই বা কে বলবে? সেদিন জীবন মশায়ও ওই কথাতেই বিশ্বাস করেছিলেন, মনে মনে নিজের ভাগ্য বিধাতাকে প্রণাম জানিয়েছিলেন, তাকে পরিত্রাণ করেছেন তিনি। মঞ্জুরি স্বাস্থ্যবতী বটে, কিন্তু বয়স তো 12 বৎসর। কে বলবে মঞ্জুরির ঠিক এই পরিণতি হতো না? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আজ বৃদ্ধ জীবনমশায় আকাশের দিকে চাইলেন। আবার এক বিচিত্র হাসি ফুটে উঠল তার মুখে। দাড়িতে হাত বুলোলেন। আকাশে রক্ত সন্ধ্যা দেখা দিয়েছে। গাঢ় লাল হয়ে উঠেছে দিগন্ত বিস্তৃত মেঘস্তর। তার নিচে বকের শাড়ি উড়ে চলেছে। হঠাৎ এতক্ষণে চোখ পড়ল সামনে ঢাকা রয়েছে চায়ের বাটি। ইন্দির কখন রেখে গিয়েছে। অতীত কথা স্মরণ করতে গিয়ে চায়ের কথা মনেই হয়নি। ইন্দির নিশ্চয়ই কথা বলেছিল, খেয়াল করে দেবার চেষ্টাও সে নিশ্চয়ই করেছিল, কিন্তু সে তিনি স্মরণ করতেই পাচ্ছেন না। থাক, আজ চা থাক। অতীতকালের কথার একটা নেশা আছে, বড় মনোরম বর্ণবিন্যাস, চোখে পড়লে আর ফেরানো যায় না। বিশেষ করে যেখানটার কথা মনে পড়েছে এখন, সেখানটা যেন ওই আকাশের রক্ত সন্ধ্যার বর্ণচ্ছটার মতোই গাঢ়। পথে তিনি ভাগ্যবিধাতাকে ধন্যবাদ জানিয়ে এলেন মঞ্জরির বন্ধন থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। আর বাড়ি ফিরেই দেখলেন, আবার হাসলেন এবং বার কয়েক দাঁড়িতে হাত বুলোলেন। হ্যাঁ, কর্মপাক নিয়ে যিনি চক্র রচনা করেন, তিনি যেমন চক্রী তেমন রসিক। সেদিন তৃতীয় প্রহরের শেষে তারা বাড়ি ফিরেছিলেন। মা বসেছিলেন, তারা ফিরে এলে ভাত চাপিয়ে দেবেন। অবশ্য সেদিক দিয়ে বিশেষ অনিয়ম হয়নি। চিকিৎসকের খাওয়া তৃতীয় প্রহরেই বটে। মুখ হাত ধুয়ে ভিজে গামছা পিঠে বুলিয়ে জগৎমশাই বললেন, জীবনকে কুলকর্মে দীক্ষা দিয়ে আজ আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু জীবনের মা, তোমার মুখ এমন কেন? কেমন যেন খুব চিন্তান্বিত মনে হচ্ছে। কিছু ভাবছ? কি ভাবব? জীবনের মা কথাটা উড়িয়ে দিলেন যেন। তা বটে, কি ভাববে? মেয়েদের ভাবনা অলংকারের, মেয়ের বিয়ের, ছেলের বিয়ের, সুতরাং দুটোর একটা ভাবতে পারো। হাসলেন জীবনের মা। উঠে গিয়ে উনানো চড়ানে বগ্নর ঢাকা খুলে হাতায় ভাত তুলে টিপে দেখতে বসলেন। জগৎমশায়ের মনটা সেদিন প্রসন্ন ছিল, নির্মেঘ শরৎকালের আকাশের মতো। তিনি প্রসন্ন হেসেই বললেন, কি উত্তর দিলে না যে? পিছন ফিরেই মা উত্তর দিলেন, কি বলবো, তুমি অন্তর্যামী। ভাবছি না বললেও বলছো ভাবছ, তাহলে তুমিই বলে দাও কি ভাবছি। জীবনের অভিভূত ভাবটা তখনও কাটেনি। তার মাথার মধ্যে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল বাপের মৃদু স্বরের কথাগুলি। অভিভূত ভাবটা আকস্মিক একটা আঘাতে কেটে গেল। জীবন চমকে উঠল। খাওয়া দাওয়ার পর ছোট রেকাবিতে হরিতকির টুকরো নামিয়ে দিয়ে জীবনের মা বললেন, তুমি অন্তর্যামী বটে, তামাশা তোমাকে আমি করিনি। কাঁদি থেকে চিঠি নিয়ে দুপুরে লোক এসেছে। জানি না কি লেখা আছে,
তবে কে চিঠি পাঠিয়েছে তার নাম জেনে আমার ভাবনা হয়েছে। না ভেবে থাকতে পারিনি আমি। নবকৃষ্ণ সিং চিঠি লিখেছে, এই দেখো। চিঠিখানি পড়লেন জগবন্ধু মশাই। চমকিত হয়ে জীবন উদ্বিগ্ন চিন্তে বাপের মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু মুখ দেখে কিছু অনুমান করতে পারলে না। জগৎবন্ধু মশাই চিঠি শেষ করে স্থির দৃষ্টিতে বৈশাখের উত্তপ্ত আকাশের দিকে চেয়ে রইলেন। মনে পড়ছে জীবন ডাক্তারের। সূর্য পশ্চিমে ঢলে পড়েছিল। তৃতীয় প্রহরের শেষ পাদ। পূর্ব দুয়ারি ঘরের বারান্দায় বসেছিলেন। সামনে পশ্চিম দুয়ারি একতলা রান্নাঘরের চালার ওপর দিয়ে আচার্য ব্রাহ্মণদের বাড়ির উঠানের বকুল গাছের মাথার ওপর দিয়ে রৌদ্রদগ্ধ বৈশাখী আকাশ যেন তাপন্মগ্ন রুদ্রের অর্ধোন্মীলিত তৃতীয় নেত্রের বহ্নির ছটায় ক্লিষ্ট নিথর। দিকে দিগন্তরে কোথাও ধ্বনি শোনা যায় না। বাতাসও ছিল না সেদিন। মনে হচ্ছিল বোধহয় সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় উঠবে। পশ্চিম দিগন্তে আয়োজন হতে আরম্ভ হয়েছে। জীবন ওই আকাশের দিকেই তাকিয়েছিল। তারও বুকে বোধ হয় ঝড় উঠবে মনে হয়েছিল। কি লিখেছে নবকৃষ্ণ সিংহ? মঞ্জরি, হয়তো মঞ্জরির মা। এরা যে ওই দেউলিয়া অভিজাত ঘরের বর্বর ছেলেটার মোহে মুগ্ধ, তা তো তার সন্দেহ নাই। বঙ্কিম মঞ্জরি সম্পর্কে তো নাই, কোনো সন্দেহই নাই। তাকে নিয়ে তারা খেলা করেছে, তাই বা কেন? সে নিজেই মূর্খ বানর, তাই তাদের বাড়ি গিয়ে বানর নৃত্য করেছে। তারা উপভোগ করেছে। বানর নৃত্য নয়, ভাল্লুক নৃত্য। মঞ্জরি মধ্যে মধ্যে তাকে ভালুকও বলতো। ভালুক নাচই সে নেচেছে। ভালুক আর বানরের প্রভেদই বা কি? দুটোই জানোয়ার, দুটোই নির্বোধ। কিন্তু কি লিখেছে নবকৃষ্ণ সিংহ? মিথ্যা কদর্য অভিযোগ। কি করবে জীবন? ভগবান সাক্ষী। কিন্তু ভগবান তো সাক্ষী দিতে আসবে না। তিনি তো বলবেন না প্রাণ দিয়ে ভালোবাসা যদি অপরাধ হয় তবে জীবন অপরাধী, নইলে সে কোনো অপরাধ করে নাই। সে মৃত্যুদণ্ডে প্রতীক্ষারত আসামির মতোই অপেক্ষা করে রইল। মশাই দৃষ্টি নামিয়ে বললেন, জীবনের মা। তার কণ্ঠস্বর গম্ভীর। নিশ্চিন্ত মুখেই জীবনের মা প্রতীক্ষা করছিলেন। সাগ্রহে তিনি বললেন, বলো, শোনবার জন্যই তো দাঁড়িয়ে আছি। জীবনের বিবাহের আয়োজন করো। কার সঙ্গে? ওই মেয়ের সঙ্গে, নবকৃষ্ণ সিংহের মেয়ের সঙ্গে? হ্যাঁ, দিতেই হবে বিবাহ। নবকৃষ্ণ সিংহ লিখেছেন, এই ঘটনায় এখানে তার কন্যার দুর্নাম রটেছে চারিদিকে। ওই যে কুৎসিত প্রকৃতির ছেলেটি, সে তার কন্যা মঞ্জরিকে জীবনের সঙ্গে জড়িয়ে নানা রকম মন্তব্য করেছে। বলেছে ঘটনার দিন সে নাকি জীবনকে আবির দেবার ছলে মঞ্জরির অঙ্গে হাত দিতে দেখেছে। মা ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, জীবন। মাকে এমন মূর্তিতে কখনো জীবন দেখেন নাই। মা আবার বললেন, বলো, আমার পায়ে হাত দিয়ে বলো। জীবন সেদিন যেন নবজন্ম লাভ করেছে বাপের সাহচর্যের ফলে, তার অন্তরে স্পর্শে। সে উঠে এসে পায়ে হাত দিয়ে বলল, আমি তার কপালে আবির দিয়েছি, আর কোনো দোষে দোষী নই। মশাই বললেন, করো কি জীবনের মা? ছি, বিবাহের আয়োজন যখন করতে বলেছি তখন ও সব কেন? জীবন মনে মনে মেয়েটিকে কামনা করে। এক্ষেত্রে কি শপথ করায়?
বিবাহের আয়োজন করো। সে কি, কোষ্ঠী দেখাও, নিজে মেয়ে দেখো, তারপর কথাবার্তা দেনা পাও না। কিছু না, এক্ষেত্রে ওসব কিছু না। ছক এই চিঠির সঙ্গেই আছে, ওটি আমি ছিঁড়েই দিচ্ছি। কি জানি যদি বাধার সৃষ্টি করে। আর দেনা পাওনাই বা কি? কি লিখেছেন তিনি জানো? লিখেছেন, আপনাদের বংশের উপাধি হইয়াছে মহাশয়। মহাশয়ের বংশ আপনারা। আপনি নিজেও অঞ্চলে বিখ্যাত চিকিৎসক। আপনার পুত্র ডাক্তারি পড়িবার জন্য প্রস্তুত হইতেছে। এ অবশ্যই আমার বামুন হইয়া চাঁদ ধরিবার বাসনা। কিন্তু যেরূপ ক্ষেত্র হইয়া দাঁড়াইয়াছে, তাহাতে আপনি প্রত্যাখ্যান করিলে আমার কন্যাকে গঙ্গার জলে ভাসাইয়া দিতে হইবে। আর কোনো কথা নয়, আয়োজন করো। বৈশাখে আর একদিনে বিবাহ হয় না। জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পুত্রের বিবাহ দেশাচারে নিষিদ্ধ। প্রথম আষাঢ়েই বিবাহ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।